ডিয়ার স্টুডেন্টস, আজকে যে টপিকটা আলোচনা করবো তোমাদের সাথে সেটা হচ্ছে ইমিউনোলজির একটা পার্ট, ইমিউনোলজির একটা টপিক, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। তো চলো আমরা দেখে নিই কমপ্লিমেন্ট সিস্টেম বলতে আমরা কী বুঝি। তো হোয়াট ইজ কমপ্লিমেন্ট সিস্টেম? না, কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে ইট ইজ আ গ্রুপ অফ প্রোটিন, সেরাম প্রোটিনস, ঠিক আছে? আমাদের সার্কুলেশনে কিছু প্রোটিনস ঘুরে বেড়ায়, সেই প্রোটিনসগুলো অ্যাক্টিভেটেড হয়, রাইট, ডিউরিং এনি অ্যান্টিজেনিক চ্যালেঞ্জ, ফরেন প্যাথোজেনিক চ্যালেঞ্জ, তখন এই কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে? তো এই কমপ্লিমেন্ট সিস্টেমটা অ্যাক্টিভেটেড হয়ে এরা বিভিন্ন ইমিউন রেসপন্স জেনারেট করে, রাইট? আমাদের যে ইননেট ইমিউন সিস্টেম আছে বা হিউমারাল ইমিউন সিস্টেম আছে বা অ্যাডাপটিভ ইমিউন সিস্টেম আছে, সেই ইননেট ইমিউন সিস্টেম অ্যান্ড অ্যাডাপটিভ ইমিউন সিস্টেমকে হেল্প করে টু জেনারেট দ্য ইমিউন রেসপন্সেস, ঠিক আছে? এবং এরা নিজেরাও কিছু কিছু কাজ করে থাকে। তাহলে চলো দেখে নিই যে কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্যে কী কী আছে। ইট কনসিস্ট অফ গ্রুপ অফ 14 প্রোটিনস ইন কমপ্লিমেন্ট ক্যাসকেড। 14খানা প্রোটিন আছে যারা কিনা এটা ক্যাসকেড। ক্যাসকেড মানে কি? ক্যাসকেড মানে আমরা ব্লাড গ্রুপের পাশে দেখেছিলাম যে একটা ইনঅ্যাক্টিভ প্রোটিন থাকে, সেই ইনঅ্যাক্টিভ প্রোটিনটা কোনো একটা সিগন্যালের জন্য, হ্যাঁ, ধরো কোনো ব্যাকটেরিয়াল প্যাথোজেন বা ভাইরাল প্যাথোজেন বডিতে এন্টার করলো এবং সেই কমপ্লিমেন্ট প্রোটিনটাকে অ্যাক্টিভেট করলো, প্রথম কমপ্লিমেন্ট প্রোটিনটাকে অ্যাক্টিভেট করলো, এবং এই কমপ্লিমেন্ট প্রোটিনটা অ্যাক্টিভেট হওয়ার সাথে সাথে সে তার পরবর্তী যে কমপ্লিমেন্ট প্রোটিনটা আছে তাকে অ্যাক্টিভেট করবে, সে তার পরবর্তী কমপ্লিমেন্ট প্রোটিনকে অ্যাক্টিভেট করবে। তো এটাকে বলা হয় ক্যাসকেড, রাইট? তাহলে এই প্রোটিনগুলো অ্যাক্টিভেটেড হয় বাই ক্যাসকেডিক পাথওয়ে। ওই জন্যে এদেরকে বলা হয় গ্রুপ অফ, এদেরকে বলা হয় প্রোটিনস ইন দ্য কমপ্লিমেন্ট ক্যাসকেড। অ্যান্ড দেয়ার আর 10 রেগুলেটরি প্রোটিনস অ্যাপার্ট ফ্রম এই 14খানা প্রোটিন, 10খানা আরও রেগুলেটরি প্রোটিন আছে যারা কিনা এই পাথওয়েটাকে রেগুলেট করে, আর কিছু কিছু রিসেপ্টার্স আছে যারা কিনা এই কমপ্লিমেন্ট প্রোটিনসগুলোকে বাইন্ড করে, যেমন 7 ধরনের কমপ্লিমেন্ট রিসেপ্টার্স আমরা পেয়ে থাকি, ঠিক আছে? আর এই যে প্রোটিনগুলো, দে কনস্টিটিউট অ্যাবাউট 5% অফ অল সেরাম প্রোটিনস। আমরা প্লাজমা প্রোটিন, সেরাম প্রোটিন পড়েছিলাম, তো 5% অফ অল দ্য সেরাম প্রোটিনস আর দ্য কমপ্লিমেন্ট প্রোটিনস, রাইট? এবং যখন ইনফ্লেমেশন হয়, হ্যাঁ, যেখানে ইনফ্লেমেশন হয়, যে জায়গাগুলো ইনফ্লেমেটরি সাইটসগুলো, তো সেখানে এই কমপ্লিমেন্ট প্রোটিনটা ইট ক্যান ইনক্রিজ আপ টু 7% অফ দ্য টোটাল সেরাম প্রোটিনস। ওকে, সো দ্য সেরাম কমপ্লিমেন্ট এরা কোত্থেকে, এই প্রোটিনগুলো কোথায় জেনারেট হয়? না, এগুলো লিভারে জেনারেট হয়। হেপাটোসাইট, মেজর পোর্শন হেপাটোসাইটসরা তৈরি করে। তারপর মাইলয়েড যে সেলগুলো আছে তারাও কিছু কিছু কমপ্লিমেন্ট প্রোটিন তৈরি করে, এবং অ্যাডিপোসাইট, হ্যাঁ, তারাও কিছু কমপ্লিমেন্ট ফ্যাক্টর বা রেগুলেটরি প্রোটিন তৈরি করে, যেমন ফ্যাক্টর ডি, যেটাকে অ্যাডিপসিন বলেও আমরা জেনে থাকি, রাইট? তো এই হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের যে কম্পোনেন্টসগুলো, সেগুলো আমরা দেখে নিলাম। এবার চলো মানে কী করছে এই কমপ্লিমেন্ট সিস্টেমটা, কী করছে? ইট কজেস প্রোটিন ইন্টারাকশান অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম অ্যান্ড এনজাইমেটিক ক্লিভেজ স্টেপ আছে। আমি যেটা আগেই বললাম যে একটা প্রোটিন অ্যাক্টিভেট হবে, সেই প্রোটিনটা উইল অ্যাক্ট অ্যাজ অ্যান এনজাইম টু অ্যাক্টিভেট দ্য নেক্সট ক্যাসকেডিক প্রোটিন উইচ ইজ ইনভলভড ইন দ্য কমপ্লিমেন্ট পাথওয়ে, রাইট? আর মূল যে কাজটা সেটা হচ্ছে কী করে না, তারা C3 বলে যে কমপ্লিমেন্ট প্রোটিনটা আছে, সেই C3 কমপ্লিমেন্ট প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে এটার যে বায়োলজিক অ্যাক্টিভিটি আছে সেই বায়োলজিক্যাল অ্যাক্টিভিটিটাকে ম্যানিফেস্ট করে, রাইট? তো চলো এখানে দেখে নিই এই ডায়াগ্রামটার মধ্যে কী আছে। আমাদের মূলত দুটো, আমাদের যে কমপ্লিমেন্ট সিস্টেমটা আছে আমাদের শরীরের ভেতরে, তার মূলত দুটো পাথওয়ে আছে, রাইট? দুটো অ্যাক্টিভেশন পাথওয়ে আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে আর একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, রাইট? তো ক্লাসিক্যাল পাথওয়ের যে অ্যাক্টিভেটার্সগুলো তারা কী কী? ইমিউন কমপ্লেক্স, অ্যাপোপ্টোটিক সেল, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, ক্রোমাটিন, অক্সিডাইজ লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেরাম অ্যামাইলয়েড প্রোটিন, হ্যাঁ, সাইন R1 যে প্রোটিন আছে এরা সমস্ত হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়েটাকে অ্যাক্টিভেট করে, রাইট? আর অল্টারনেটিভ পাথওয়েটা কীভাবে অ্যাক্টিভেট হয় না, এটা স্পন্টানিয়াসলি অ্যাক্টিভেট হতে পারে, বা পলিস্যাকারাইড, ব্যাকটেরিয়াল পলিস্যাকারাইড, হ্যাঁ, এন্ডোটক্সিন, ব্যাকটেরিয়াল টক্সিন বা ভাইরাল টক্সিন, হ্যাঁ, C3 নেফ্রাইটিক ফ্যাক্টর, এই সমস্ত প্রোডাক্টস দিয়ে অল্টারনেটিভ যে পাথওয়েটা আছে কমপ্লিমেন্ট সিস্টেমে সেটা অ্যাক্টিভেট হতে পারে। আলটিমেটলি এই দুটো পাথওয়ে এসে কী করবে না, তারা C3 যে কমপ্লিমেন্ট প্রোটিন আছে সেটাকে অ্যাক্টিভেট করবে, সেটাকে ক্লিভেজ করবে, ভেঙে তোমার দুটো, একটা হচ্ছে C3A বা C3B টুকরো বার করে দেবে, এবং এইভাবে তোমার C3টা অ্যাক্টিভেট হবে। C3 এবার কী করবে না, সে
এবার C5 যে প্রোটিনটা আছে কমপ্লিমেন্ট প্রোটিন তাকে পরবর্তীকালে অ্যাক্টিভেট করবে এবং C5 অন্যান্য সব অ্যাক্টিভেটেড C5 যেটা আছে যে তৈরি হলো C5 থেকে, হ্যাঁ, সেই অ্যাক্টিভেটেড C5 এবার কী করবে না C6 C7 C8 C9 কমপ্লিমেন্ট প্রোটিনের সাথে যুক্ত হয় একটা মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করবে। এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা ব্যাকটেরিয়াল যে সেল মেমব্রেন আছে ব্যাকটেরিয়াল মেমব্রেনে এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা গিয়ে বসে ব্যাকটেরিয়াল সেলটাকে লাইসিস করে দেবে। ওকে, তো এই হচ্ছে মেন অবজেক্টিভ অফ দ্য কমপ্লিমেন্ট সিস্টেম, রাইট। চলো এবার দেখে নিই নেক্সট কী আছে। নেক্সট হচ্ছে এর ফাংশনটা কী। এর ফাংশনস হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম ইট রিলেটস টু ইননেট ইমিউনিটি, কী করায়, অপসোনাইজেশন করায়, হ্যাঁ, ইনফ্লেমেটরি রেসপন্স করায় এবং ডাইরেক্ট লাইসিস অফ দ্য গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া করিয়ে থাকে, রাইট। তাহলে এগুলো হচ্ছে ইননেট ইমিউনিটির মধ্যে এর অ্যাক্টিভিটি পড়ে। আচ্ছা, এবার অ্যাডাপটিভ ইমিউনিটির মধ্যে অ্যাক্টিভিটিটা দেখে নিই কী না বি সেলকে অ্যাক্টিভেশন করায় এবং টি সেলকে প্রাইমিং করায়। আর কমপ্লিমেন্ট রেগুলেটরি যে সমস্ত প্রোটিন আছে তারা এন্ডোথিলিয়াল সেলের হোমিওস্ট্যাসিস করায় এবং ক্লিয়ারেন্স অফ অ্যাপোপ্টক্টিক ডেব্রিজ, মানে যদি অ্যাপোপ্টসিস যখন হয় তখন কি হয় না কিছু সেলের ডেব্রিজ মানে বাছা বুচা কিছু সেলের টুকরো পড়ে থাকে, তো সেগুলোকেও ক্লিয়ার করে দেয়। ওকে, আচ্ছা, এবার চলো পাথওয়ে সম্বন্ধে আমরা জেনে নিই। আমরা আগেই বলেছি যে দু ধরনের পাথওয়ে আছে, একটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে আর একটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, রাইট। সো দ্য ক্লাসিক্যাল পাথওয়ে ইজ অ্যাক্টিভেটেড বাই অ্যান্টিবডিজ, আইসোটাইপস অফ অ্যান্টিবডিজ বাউন্ড টু অ্যান্টিজেন। তাহলে ক্লাসিক্যাল পাথওয়ে অ্যাক্টিভেট করতে গেলে আমাদের অ্যান্টিবডির সাহায্য লাগছে, ঠিক আছে। আর অল্টারনেটিভ পাথওয়ে অ্যাক্টিভেট করতে গেলে আমাদের মাইক্রোবায়াল সেল সারফেস আমাদের লাগছে, মানে ব্যাকটেরিয়াল তোমার যে প্যাথোজেন সে ব্যাকটেরিয়াটার যে সেল সারফেস আছে সেই সেল সারফেসটা লাগছে, ঠিক আছে। তাহলে অল্টারনেট পাথওয়েতে আমাদের অ্যান্টিবডি লাগছে না, রাইট। আর ক্লাসিক্যাল পাথওয়ে ইজ আ মেজর মেকানিজম ফর অ্যাডাপটিভ হিউমারাল ইমিউনিটি, ওকে। আর অল্টারনেটিভ পাথওয়ে আর এফেক্টার মেকানিজমস অফ ইননেট ইমিউনিটি। তাহলে ক্লাসিক্যাল পাথওয়েটা অ্যাডাপটিভ হিউমারাল ইমিউনিটিতে সাহায্য করছে, রাইট। আর অল্টারনেটিভ যে পাথওয়েটা আছে তারা কী করছে না ইননেট ইমিউনিটির ইফেক্টার হিসেবে কাজ করছে। চলো এখানে দেখে নিই যে কীভাবে আলটিমেটলি এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের জন্য কী হচ্ছে, ব্যাকটেরিয়াল যে সেলটা আছে বা প্যাথোজেন যেটা আছে অ্যান্টিজেন যেটা আছে তার কী হচ্ছে, রাইট। তো ফার্স্টে কী হতে হবে না ইনিশিয়েশন অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। কমপ্লিমেন্ট পাথওয়েটা প্রথমে অ্যাক্টিভেট হতে হবে, কেন ইনিশিয়ালি একটা কমপ্লিমেন্ট প্রোটিন আছে তাকে আমি অ্যাক্টিভেট করব, তাকে অ্যাক্টিভেট করলে সে পরবর্তীকালে অন্যান্য প্রোটিনগুলোকে সেই পাথওয়ের মধ্যে যেসব অন্যান্য প্রোটিনগুলো আছে তাকে অ্যাক্টিভেট করবে। তো ফার্স্ট হচ্ছে ইনিশিয়েশন অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। সেটা কীভাবে হতে পারে, ক্লাসিক্যাল পাথওয়ের দ্বারা হতে পারে, অ্যান্টিবডির সাহায্যে, বা অল্টারনেটিভ পাথওয়ে বাই ব্যাকটেরিয়াল বা মানে মাইক্রোবায়াল সেল সারফেসের সাথে কন্ট্যাক্টে এসে ওই ফার্স্ট যে মলিকিউলটা আছে সেই ফার্স্ট মলিকিউলটা অ্যাক্টিভেট হতে পারে, ঠিক আছে। তো ফার্স্ট মলিকিউলটা অ্যাক্টিভেট হয়ে সে কী করবে না ফার্স্টে সে কী করবে না এখানে দেখো দুটো স্টেপ আছে, একটা হচ্ছে আর্লি স্টেপ, একটা হচ্ছে লেট স্টেপ। আর্লি স্টেপে কী হচ্ছে C3 যে কমপ্লিমেন্ট ফ্যাক্টরটা সেই C3 কমপ্লিমেন্ট ফ্যাক্টরটা দেখো দুটো টুকরো হয়ে যাচ্ছে, C3A যেটা ছোটো টুকরো আর C3B যেটা হচ্ছে একটা বড়ো টুকরো, তো এতে ভেঙে যাচ্ছে, রাইট। তো সেই C3 যে কমপ্লিমেন্ট প্রোটিনটা সেটা হচ্ছে অ্যাক্টিভেশন হচ্ছে, এটাকে আমরা বলছি আর্লি স্টেপ, রাইট। এই C3 ভেঙে যে C3A আর C3B হলো তার আবার দু ধরনের রোল আছে। C3A কী করে না এরা ইনফ্লেমেশন করায়, আর C3B কী করে এরা মাইক্রোবস যেগুলো আছে সেই মাইক্রোবের ওপর গিয়ে বসে গিয়ে তারা কী করে না মাইক্রোব বা ব্যাকটেরিয়াল বা যে অ্যান্টিজেন আছে তার অপসোনাইজেশন অ্যান্ড ফ্যাগোসাইটোসিস করতে সাহায্য করে, রাইট। আর C5 এবার পরবর্তীকালে এই C3 যেটা আছে এ কী করবে না এই C5কে এবার অ্যাক্টিভেট করবে, ঠিক আছে। লেট স্টেপের মধ্যে C5 অ্যাক্টিভেটেড হবে, C5 অ্যাক্টিভেট হয়ে দেখো দু ধরনের টুকরো দেবে, একটা C5A যেটা ছোটো টুকরো আর C5B যেটা হচ্ছে বড়ো টুকরো, এবং এরা কী করবে এই C5 কী করবে না C6 C7 C8 এর সাথে কমপ্লেক্স তৈরি করে এরা একটা মেমব্রেন একটা কমপ্লেক্স তৈরি করবে যেটা কিনা ওই মাইক্রোবের মেমব্রেনে গিয়ে একটা সিলিন্ডারের মতো স্ট্রাকচার তৈরি করে দেবে, যার দরুন মেমব্রেনের যে মেমব্রেনটা কী হবে না মেমব্রেন উইল বি পোরাস, হ্যাঁ, মেমব্রেন থেকে যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড মানে ব্যাকটেরিয়াল সেলের সাইটোপ্লাজমিক যে ফ্লুইড আছে সেই সাইটোপ্লাজমিক ফ্লুইডগুলো বাইরে বেরিয়ে যাবে, ব্যাকটেরিয়াটা চুপসে যাবে, আলটিমেটলি ব্যাকটেরিয়াটার লাইসিস হয়ে যাবে। ওকে, আচ্ছা চলো এখানে ফার্স্টে আমরা দেখে নিই যে ক্লাসিক্যাল পাথওয়ে। তো ক্লাসিক্যাল পাথওয়ে প্রথমে কী হচ্ছে না আমার কী লাগছে না অ্যান্টিবডি লাগছে, রাইট। তো অ্যান্টিবডিটা কী করবে না অ্যান্টিবডিটা the antibody will bind to multivalent antigen। অ্যান্টিবডিটা গিয়ে কী করবে না দেখো অনেকগুলো অ্যান্টিবডি সেই গিয়ে কী করছে না অ্যান্টিজেনের সাথে বাইন্ড করছে, এবং এই অ্যান্টিবডি যখন অ্যান্টিজেনের সারফেসে গিয়ে বাইন্ড করছে তখন তার সাথে কে বাইন্ড করছে না কমপ্লিমেন্টের যে ফার্স্ট ফ্যাক্টরটা
সে তার সাথে গিয়ে বাইন্ড করতে পারছে। তাহলে আমার অ্যান্টিবডি সাহায্য লাগছে, অ্যান্টিবডি আগে গিয়ে ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, যে ব্যাকটেরিয়াল সারফেস যে অ্যান্টিজেন আছে তার সাথে আগে বাইন্ড করছে, এবং এই অ্যান্টিবডির সাথে C1 যে কমপ্লিমেন্ট প্রোটিনটা আছে, কমপ্লিমেন্ট ফ্যাক্টর আছে, সে ফার্স্টে গিয়ে বাইন্ড করছে, রাইট। এবং সে বাইন্ড করার সাথে সাথে সে কী করছে, নেক্সট যে প্রোটিনটা আছে সেটা হচ্ছে C4, তাকে আবার তার সাথে বাইন্ড করিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে বাইন্ডিং অফ C4 টু ইমিউনোগ্লোবুলিন বা অ্যান্টিবডি অ্যাসোসিয়েটেড C1Q, ঠিক আছে। C1 যখন বাইন্ড করছে তখন এটা হয়ে যাচ্ছে C1Q, হ্যাঁ, এটা ব্রেক ছোটো ছোটো টুকরো ভেঙে যাচ্ছে, C1Q একটা টুকরো, হ্যাঁ। তো সেই C1Q এর সাথে কী হচ্ছে না, C4 মানে নেক্সট যে কমপ্লিমেন্ট প্রোটিনটা আছে সেই গিয়ে তার সাথে বাইন্ড করছে, রাইট। এবার কী হচ্ছে না, এই যে C4 গিয়ে বাইন্ড করলো, এই C4টা এবার নেক্সট স্টেপে ক্লিভেজ হয়ে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তাহলে C4 দেখো, C4 দুটো টুকরো ভেঙে যাচ্ছে, C4A আর C4B, হ্যাঁ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ C4A আর C4B, ওকে। আর C4Bটা কী করছে না, C4Bটা ওই যে ব্যাকটেরিয়াল যে সেল সারফেস আছে বা অ্যান্টিজেনিক যে সারফেস আছে, সেই অ্যান্টিজেনিক সারফেসের সাথে C4Bটা বাইন্ড করে যাচ্ছে, রাইট। আর যে অ্যান্টিবডি আসে তার সাথেও বাইন্ড করছে, কারণ অ্যান্টিবডিটাও ব্যাকটেরিয়াল সেল সারফেসে অ্যাটাচ হয়ে আছে, তো তার সাথে C4Bটা অ্যান্টিবডির সাথেও ইন্টারাক্ট করছে, বাইন্ড করছে, আর সেল সারফেস অ্যান্টিজেনের সাথেও বাইন্ড করে যাচ্ছে, C4Aটা বেরিয়ে যাচ্ছে, ওকে। তারপরে দেখো নেক্সট স্টেপে C2, ওকে, C2 উইল বাইন্ড টু C4, যে C4Bটা লেগেছিল ব্যাকটেরিয়াল মানে অ্যান্টিজেনিক সেল সারফেসে, তার সাথে C2 এসে বাইন্ড করবে, ওকে। এবং ইট উইল ফর্ম এ কমপ্লেক্স উইচ ইজ নোন অ্যাজ C4B, আগেই লেগেছিল, তার সাথে C2টা আবার C2A-তে কনভার্ট হয়ে যাবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে, এবং সে C4B এর সাথে বাইন্ড করে যাবে। তাহলে কমপ্লেক্সটা কী হলো, C4B to A, এটাকে বলা হয় C3 কনভার্টেস। মানে কনভার্টেস মানে কি, ইট উইল কনভার্ট দ্য নেক্সট কমপ্লিমেন্ট ফ্যাক্টর উইচ ইজ C3 ইন্টু ইটস ফ্রেগমেন্টস, ওকে। তাহলে নেক্সট স্টেপে দেখো আমি যেটা বললাম, যে এই যে ফ্যাক্টরটা C3 কনভার্টেস, এ কী করবে না, এ C3কে ক্লিভ করবে ইন্টু টু ফ্রেগমেন্ট, একটা স্মলার ফ্রেগমেন্ট উইচ ইজ C3A অ্যান্ড একটা হচ্ছে লার্জার ফ্রেগমেন্ট উইচ ইজ C3B। তাহলে C3 এর অ্যাক্টিভেশন হলো। এবার এই C3Bটা উইল বাইন্ড উইথ দ্য আগের কমপ্লেক্স, যেটা হচ্ছে C4B2A, আগের কমপ্লেক্স ছিল, এর সাথে C3Bটা অ্যাটাচ করবে, রাইট। আর ইট উইল অলসো অ্যাটাচ উইথ দ্য অ্যান্টিজেনিক সারফেস, ওকে। তাহলে দু জায়গায় গিয়ে বাইন্ড করে আছে C3Bটা। এই যে C3Bটা অ্যালং উইথ C4B অ্যান্ড 2A যে বাইন্ড করে আছে, এটাই হচ্ছে C5 কনভার্টেস, ওকে। তো C5 কনভার্টেস কী করবে না, C5 কনভার্টেস উইল নেক্সট ক্লিভ C5, which is the next complement protein, into two fragments, C5B বড় fragment আর C5A ছোট fragment, right? And this is the late step. তাহলে C3 আমরা আগেই দেখেছিলাম, হ্যাঁ, C3 activation is the early step and C5 activation is the late step of complement activation, right? So this is the classical complement pathway. আচ্ছা, এর সাথে সাথে একটা এই যে ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়েটা যখন চলছে, তখন কি হচ্ছে না, তার সাথে সাথে একটা আর্লি ইনফ্লেমেটরি রেসপন্স আমরা দেখতে পাই। ইনফ্লেমেশন মানে জানো, আঙুলে কিছু ব্যথা ট্যাথা পেলে আঙুলটা ফুলে যায়, তো দ্যাট ইজ দ্য ইনফ্লেমেশন। তো এই ইনফ্লেমেশনটা কীভাবে হয় না, এই যে অ্যান্টিবডি আর C3B যেটা জেনারেট হলো, তারা অপসোনিন হিসেবে কাজ করে যে প্যাথোজেনটা আছে, হ্যাঁ, যে অ্যান্টিজেনটা আছে তার ফ্যাগোসাইটোসিস করায়, ঠিক আছে। আর কি করবে না, যে ছোট টুকরোটা আছে C3A এবং C4A আর C5A, যে ছোট ছোট টুকরোগুলো আছে, তারা কি করবে, তারা অ্যানাফাইলাটক্সিন হিসেবে কাজ করবে। অ্যানাফাইলাটক্সিন হিসেবে কাজ করে তারা কি করবে না, দে উইল ইনক্রিজ দ্য ব্লাড ফ্লো অ্যান্ড দে উইল increase the extravasation of antibodies and complement into the tissue. তার মানে বেশি মাত্রায় এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো ওই জায়গায় পৌঁছে যাবে এবং অ্যান্টিবডিও বেশি মাত্রায় ওই জায়গাগুলোয় পৌঁছে যাবে, রাইট। কেননা ব্লাড ফ্লোটা বেরিয়ে যাবে, সার্কুলেশনটা বেরিয়ে যাবে, সার্কুলেশনের মাধ্যমে এই প্রোটিনগুলো, এই কমপ্লিমেন্টারি প্রোটিনগুলো আর অ্যান্টিবডিগুলো হুড়ুর করে ওই জায়গাটায় পৌঁছে যাবে, ঠিক আছে। আর C5-এ কী করবে না, C5-এ উইল রিক্রুট নিউট্রোফিল, ওকে। ওই জায়গাটায় নিউট্রোফিল, ব্লাডে যে নিউট্রোফিলগুলো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে ওই জায়গাটায় ওই ইনজারির কাছে এসে নিয়ে এসে কী করবে না, নিউট্রোফিল যেন ইনফ্লেমেটরি মিডিয়েটার্স রিলিজ করবে এবং ইনফ্লেমেটরি রেসপন্সটা, আর্লি ইনফ্লেমেটরি রেসপন্সটা দেখা যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল পাথওয়ে, যে আমাদের ছোটো ছোটো টুকরোগুলো জেনারেট হচ্ছিলো, সেই ছোটো ছোটো টুকরোগুলো এই আর্লি ইনফ্লেমেটরি রেসপন্সটাকে করাচ্ছে। এবার চলো আমরা দেখে নিই যে অল্টারনেট পাথওয়েটা কি। ওটা তো ক্লাসিক্যাল পাথওয়ে ছিল, তো অল্টারনেট
পাথওয়ের জন্য অ্যান্টিবডি লাগছে না, হ্যাঁ, এটা স্পন্টানিয়াসলি যে C3 যে কমপ্লিমেন্ট প্রোটিনটা আছে সে স্পন্টানিয়াসলি ইট উইল ব্রেকডাউন ইন্টু একটা স্মলার পার্ট C3A আর একটা লার্জার পার্ট C3B। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে এই C3Bটা কিছু C3B ফ্রিলি ঘুরে বেড়ায় সার্কুলেশনে, সেগুলো কী হবে, নষ্ট হয়ে যাবে, হাইড্রোলাইসিস হয়ে যাবে, রাইট। হাইড্রোলাইসিস অ্যান্ড ইনঅ্যাক্টিভেশন অফ C3B ইন ফ্লুইড ফেজ। আর কিছু C3B, হ্যাঁ, তারা কী করবে, দে উইল বাইন্ড কোভ্যালেন্টলি টু দ্য মাইক্রোবায়াল সারফেস, রাইট। তারা কী করবে, মাইক্রোবায়াল সারফেস গিয়ে আটকে যাবে, ওকে। আর তার আরেকটা ফ্যাক্টর উইচ ইজ নোন অ্যাজ ফ্যাক্টর বি তার সাথে গিয়েও বাইন্ড করবে, রাইট। এবার কী হবে, এদের সাথে আর একটা ফ্যাক্টর এসে জয়েন করবে, সেই ফ্যাক্টরটা হচ্ছে ফ্যাক্টর ডি, অ্যান্ড দিস ফ্যাক্টর ডি উইল হেল্প ইন ক্লিভেজ অফ ফ্যাক্টর বি। দেখো ফ্যাক্টর বিটা আগে ছিল, সো ফ্যাক্টর বিটাকে দুটো ছোটো টুকরোয় ভাঙবে, বি স্মল বি, রাইট, আর বি স্মল এ, ওকে। আর এই যে C3B যেটা আগে লেগেছিল আর এই যে ফ্যাক্টর বিটা যে তোমার ক্লিভড হয়ে দুটো টুকরো তৈরি করলো, হ্যাঁ, এই C3B আর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর বি এর যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটাই হচ্ছে C3 কনভার্টেজ। তো আলটিমেটলি আমার C3 কনভার্টেজটা জেনারেট করতে হবে। তো এখানে এই স্টেপে C3 কনভার্টেজটা জেনারেট হয়ে গেল, এই কী করবে, বা C3কে নেক্সট স্টেপে ক্লিক করবে। তো দেখো নেক্সট স্টেপে কী হচ্ছে, ক্লিভেজ অফ C3 মলিকিউল বাই সেল অ্যাসোসিয়েটেড C3 কনভার্টেজ। এই যে C3 কনভার্টেজটা তৈরি হয়েছিল আগের স্টেপে, সে কী করবে না, C3 মলিকিউলগুলোকে ক্লিক করবে ইন্টু ওই দুটো ফ্রেগমেন্টে C3A and C3B। নাও C3B what it will do, C3B will bind to the cell surface, right, দেখো সেল সারফেসের সাথে বাইন্ড করেছে, অ্যান্ড অলসো ইট উইল বাইন্ড টু দ্য C3 কনভার্টেজ। C3 কনভার্টেজটা কী ছিল, ওই C3B ক্যাপিটাল বি অ্যান্ড স্মল বি, এটা C3 কনভার্টেজ, রাইট। ইট উইল বাইন্ড টু দ্য C3 কনভার্টেজ অ্যান্ড ইট উইল ফর্ম C5 কনভার্টেজ। যখনই C3Bটা এসে এদের সাথে যুক্ত হলো তখনই কী হলো না, ইট উইল ফর্ম C5 কনভার্টেজ। C5 কনভার্টেজ কী করবে, ইট উইল ক্লিভ C5 অ্যান্ড ইট উইল স্টার্ট দ্য লেট স্টেপস অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। ঠিক আছে, তো C5 এবার কী হবে না, C5 কনভার্টেজের অ্যাকশনের জন্য C5টা ভেঙে দুটো টুকরোয় জেনারেট হবে, C5A অ্যান্ড C5B, রাইট। এবার আমাদের যে লেট স্টেপটা আছে, হ্যাঁ, অফ দ্য কমপ্লিমেন্ট পাথওয়ে, সেটা অ্যাক্টিভেট হবে। তাহলে এখানে দেখে নাও, এখানে তোমার এই যে বিভিন্ন স্টেপগুলো, যেমন প্রথমে বাইন্ডিং অফ কমপ্লিমেন্ট প্রোটিন টু মাইক্রোবায়াল সেল সারফেস, হ্যাঁ, অর অ্যান্টিবডি, হ্যাঁ, বিভিন্ন স্টেপের পার্থক্যগুলো দেখো। ক্লাসিক্যাল পাথওয়ের জন্য আমাদের অ্যান্টিবডি লাগছে, কিন্তু অল্টারনেটিভ পাথওয়ের জন্য আমাদের অ্যান্টিবডি লাগছে না। ফর্মেশন অফ C3 কনভার্টেজ, রাইট, সেখানেও আমাদের ক্লাসিক্যাল পাথওয়েতে আমাদের কী হচ্ছে না, C3 কনভার্টেজ তৈরি হচ্ছে, ক্লিভেজ অফ C3 কনভার্টেজ অ্যান্ড ফর্মেশন অফ C5 কনভার্টেজ। তো বাকি স্টেপসগুলো কমন, শুধু ইনিশিয়েশন যেটা আছে সেই ইনিশিয়েশন পার্টটা একটু ডিফারেন্ট। আচ্ছা, এবার চলো যে ফাইনাল স্টেপটা, হ্যাঁ, আমাদের C5 যে অ্যাক্টিভেটেড হলো, C5 কনভার্টেজ দিয়ে যে C5 প্রোটিন কমপ্লিমেন্ট প্রোটিনটা যে অ্যাক্টিভেটেড হলো, সে এবার কী করবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে C5 কনভার্টেজটা আছে, C5 কনভার্টেজ কী করলো না, C5কে দুটো টুকরোয় ভেঙে দিল। কী দুটো টুকরো না, C5A আর C5B। C5Aটা বেরিয়ে যাবে, ছোটো টুকরো, ওটা বেরিয়ে যাবে, ওটা বেরিয়ে গিয়ে ইনফ্লেমেটরি রেসপন্সে সাহায্য করবে। আর C5B কী করবে না, C5B উইল ফর্ম আ কমপ্লেক্স উইথ দ্য C5 কনভার্টেজ। ঠিক আছে, এবার এই যে কমপ্লেক্সটা এবার অন্যান্য যেসব কমপ্লিমেন্ট প্রোটিন আছে, যেমন C6, C7, C8, তাদের সাথে বাইন্ড করবে। তাদের সাথে বাইন্ড করে ইট উইল ফর্ম আ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। দেখো এখানে একটা চ্যানেলের মতো তৈরি করেছে। ঠিক আছে, এখানে C9ও এসে যুক্ত হবে এবং পলি-C9 মলিকিউলসের দ্বারা একটা চ্যানেল তৈরি করবে, এবং এই চ্যানেলের দ্বারা কী হবে না, সেলটা যে ফ্লুইড আছে সেই ফ্লুইডগুলো বাইরে বেরিয়ে যাবে। হ্যাঁ, সেলের এবার ফ্লুইডটা বাইরে বেরিয়ে গেলে এটা অসমোলাইসিস হয়ে যাবে এবং সেলটা আলটিমেটলি লাইসিস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এই যে যখন C5টা অ্যাক্টিভেট হচ্ছে, হ্যাঁ, বাঁদিকে দেখো, তখন কি হচ্ছে না, ইট বিকামস লো অ্যাফিনিটি ফর লিপিডস। ঠিক আছে, মানে ও আর এই ব্যাকটেরিয়াল যে অ্যান্টিজেনটা আছে, সেই অ্যান্টিজেনটা আর কি হবে না, আমাদের যে বডির যে সেল মেমব্রেন আছে, যেখানে প্রচুর পরিমাণ লিপিড আছে, তাতে অ্যাটাচ করতে পারবে না। ঠিক আছে, এটা একটা হবে। নেক্সট কী হবে না, লিকেজ অফ সাইটোপ্লাজমিক প্রোটিন, মানে ব্যাকটেরিয়াল সেলের যেসব সাইটোপ্লাজমিক প্রোটিন আছে সেগুলো ব্যাকটেরিয়াল সেল থেকে বাইরে বেরিয়ে যাবে, তাহলে ব্যাকটেরিয়াল সেলটা মরে যাবে। এবং ফর্মেশন অফ আ ট্রু পোর, এই যে মেমব্রেন একটা কমপ্লেক্সটা তৈরি হলো, তাতে একটা ছিদ্র এরকম চ্যানেল একটা তৈরি হয়ে গেল, এই চ্যানেলটা একটা পোর হিসেবে কাজ করলো, যাতে কিনা ব্যাকটেরিয়াল সেলের যে কন্টেন্টসগুলো আছে সেই কন্টেন্টসগুলো বাইরে বেরিয়ে যায়, বাইরে বেরিয়ে গিয়ে সেলটা আলটিমেটলি লাইসিস হয়ে যায়। ওকে,
আচ্ছা, তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স কি না, আমাদের শরীরে যেসব নিউক্লিয়েটেড সেলসগুলো আছে তারা কিন্তু লাইসিস হয় না। কেননা দে আর মেটাবলিক্যালি অ্যাক্টিভ, আমাদের নিজস্ব সেলগুলোর মধ্যে মেটাবলিজম হয়, এনার্জি এটিপি তৈরি হয়, এবং তারা কী করে, যদি মেমব্রেন ড্যামেজ হয় তাহলে সেটাকে সাথে সাথে রিপেয়ার করে নিতে পারে, ঠিক আছে। আর ইউক্যারিওটিক সেলের মধ্যে কিছু কমপ্লিমেন্টারি রেগুলেটরি প্রোটিন আছে যারা কিনা এই কমপ্লিমেন্ট দে ইনহিবিট কমপ্লিশন অফ দ্য লাইটিক প্রসেস, এই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটাকে হতে দেয় না, ঠিক আছে। তাহলে আমাদের নিজস্ব যে সেলগুলো আছে নিউক্লিয়েটেড সেলগুলো সেগুলো প্রোটেকশন পেয়ে গেল। আচ্ছা, কারা মারা যাবে না, মোস্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, তারা দে আর সাসেপ্টেবল টু কমপ্লিমেন্ট মিডিয়েটেড লাইসিস, সেগুলো মরে যাবে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কিন্তু মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সের দ্বারা মারা যায় না। আর এনভেলপ যে ভাইরাসগুলো, হ্যাঁ, যেমন করোনা ভাইরাস, তারাও কিন্তু দে আর সাসেপ্টেবল টু, তারাও কিন্তু এই কমপ্লিমেন্টের দ্বারা, কমপ্লিমেন্ট মিডিয়েটেড লাইসিসের দ্বারা তারা মরবে না। ওকে, আচ্ছা, এবার চলো ফাংশন কী কী দেখে নিই কমপ্লিমেন্টের। আমরা জানি প্রথমে ফাংশন কী দেখলাম, যে অপসোনাইজেশন আর ফ্যাগোসাইটোসিস কীভাবে তোমার অপসোনাইজেশন করছে, ওই C3b যেটা আছে সে ইট হেল্পস টু তোমার কী করছে না, অপসিনসগুলোকে মাইক্রোবগুলোকে তোমার ফ্যাগোসাইটোসিসে হেল্প করছে, রাইট। আর স্টিমুলেশন অফ ইনফ্ল্যামেটরি রিয়াকশান, কিছু ইনফ্ল্যামেটরি মিডিয়েটার্স, হ্যাঁ, যেগুলো C5a C3a, এরা কী করছে, এরা কিছু WBCকে রিক্রুট করে, এবং এই WBCগুলো কী করে না, তারা ইনফ্ল্যামেটরি রিয়াকশানসের দ্বারা দে উইল ডিস্ট্রয় দ্য মাইক্রোবস। আর কী হচ্ছে না, কমপ্লিমেন্ট মিডিয়েটেড সাইটোলাইসিস হচ্ছে, যেটা আমরা দেখলাম ফর্মেশন অফ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হলে অসমোটিক লাইসিস অফ দ্য ব্যাকটেরিয়া হয়ে যায়। মূলত এই তিনটে মেজর ফাংশন আছে, এছাড়াও তার কিছু আলাদা ফাংশন আছে, যেমন ইট ক্লিয়ার কোনো ইমিউন কমপ্লেক্স তৈরি হলে, হ্যাঁ, সেই ইমিউন কমপ্লেক্সগুলোকে বিভিন্ন মেকানিজমের দ্বারা এই কমপ্লিমেন্ট সিস্টেমটা ক্লিয়ার করে দিতে পারে আমাদের শরীর থেকে। অ্যান্ড ইট অলসো ফ্যাসিলিটেটস বি সেল অ্যাক্টিভেশন। আমরা দেখেছিলাম বি সেল কী করে, অ্যান্টিবডি জেনারেট করে, রাইট, এবং মেমোরি বি সেল আমরা পড়েছিলাম। তো ইট ফ্যাসিলিটেটস বি সেল অ্যাক্টিভেশন অ্যান্ড অলসো হেল্পস ইন দ্য হিউমারাল ইমিউন রেসপন্স বাই ভ্যারিয়াস মেকানিজমস। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে তোমাদের কালকের টপিকে, মোটামুটি আমাদের ইমিউনোলজি শেষ হয়ে গেল, এটা তোমাদের কালকের অ্যাসাইনমেন্টের টপিকে থাকবে।